বৈদিক সিস্টেমের যে 4টে বর্ণাশ্রম যেটাকে বলে, তাতে অবভিয়াসলি শেষ পার্টটা হলো সন্ন্যাস, মানে তুমি গৃহস্থ জীবন কাটিয়ে নিয়ে তারপরে সন্ন্যাসে যেতে হবে। এই সন্ন্যাসীদের প্রথমবার অর্গানাইজড করার কাজটা করলেন শঙ্করাচার্য, এবং তাতে কিভাবে কি হলো, কিভাবে কোন কোন জায়গায় কিভাবে পুরো বিষয়টাকে কি করে অর্গানাইজ করা হলো, এইটুকু অবধি আমরা আসলাম। এরা মূলত এদেরকে দেখা যেত কিন্তু কুম্ভে, নইলে পরে তো আশ্রমে থাকতেন, আর আশ্রমে থাকতেন বা হিমালয় কোথাও সাধনা টাধনা করতেন, ভিক্ষা টিক্ষা করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতেন। এবার এদেরকে বেশিরভাগ দেখা যেত কুম্ভ মেলার সময়। আরেকটা জিনিস বলে দিই, এদের উদ্দেশ্যটা কি ছিল? এদের উদ্দেশ্যটা ছিল আলটিমেটলি মানে কি করা, মানে শাস্ত্র চর্চা এবং ফাইনালি বোধহয় এনলাইটমেন্ট। আলটিমেটলি তো তাই উদ্দেশ্য হয়, তো তাই উদ্দেশ্য ছিল শাস্ত্র চর্চা। কিন্তু এইখানেই হচ্ছে আর একটুখানি জুড়ে দিচ্ছি, শাস্ত্র চর্চা তো বটেই, একটা সময়ের পরে দেখা গেল যে, এবং এটা শঙ্করাচার্যের সময় অনেক পরের কথা বলছি, সে সময় দেখা গেল যে সবাই যারা সন্ন্যাস নিচ্ছে তারা শাস্ত্র চর্চার জন্য সেই ইন্টেলেক্ট নেই। কারণ শাস্ত্র চর্চা বলতে তো শুধুমাত্র ভগবানের তপস্যা করা নয়, না একেবারেই নয়, তার মানে দর্শন চর্চা হবে, দর্শন চর্চা এবং মানে খুবই ডিপ ফিলোসফির চর্চা। তো এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে এই যে বৌদ্ধ ধর্ম আসছে, তারপরে একটা ভারতবর্ষে মুসলিম আক্রমণ শুরু হলো, যারা হচ্ছে খুব শক্তিশালী এবং যারা ধর্মের নামে হয়তো মানে কনভার্ট করছে বা অত্যাচার করছে, মন্দির ভাঙার একটা সম্ভাবনা তৈরি হলো। তো এইখানে দাঁড়িয়ে মনে হলো যে আমাদের একটুখানি প্রোটেকশনেরও প্রয়োজন। তখন নাগা সন্ন্যাসীরা দুটো ভাগে ভাগ করলো ওরা, যে একটা হচ্ছে শাস্ত্রধারী, যারা হচ্ছে শাস্ত্র চর্চাটাই করবে, পূজা অর্চনা শাস্ত্র চর্চা এরাই করবে। আরেকটা হচ্ছে অস্ত্রধারী, এরা হচ্ছে এই প্রোটেকশনের কাজটা করবে, অর্থাৎ তারা লাঠি খেলা, তরোয়াল খেলা, তীর ধনুক চালানো, এগুলো শিখে টিকে তারা অস্ত্রধারী হবে এবং তারা প্রোটেকশন দেবে। এই করে করে একটা যে গ্রুপ, নাইটস তো ছিলই, আমাদের খ্রিস্টানদের মধ্যে তো নাইটস ছিল না, নাইটস তো ছিল। এখানেও এরকমই একটা জিনিস তৈরি হলো যে এরা শস্ত্রধারী হবে, অস্ত্রধারী হবে, এবং এদের কাজটা বেসিক্যালি হবে প্রোটেকশন ফ্রম এনিথিং, মানে সেটা যে স্পেসিফিক কোনো জিনিস না, বাট সমস্ত রকম কি বলবো থ্রেটস থেকে আটকানোর কাজ হলো এদের। রাইট, সেটা আশ্রমকেও আটকানো হতে পারে, সেটা সাধুদের যখন তারা ট্রাভেল করছে তাদের প্রোটেকশন দেওয়ার ব্যাপারও হতে পারে, আবার কোথাও একটা মন্দির ধ্বংস হচ্ছে বা হিন্দু ধর্মের লোকজন মানে বৈদিক ধর্মের লোকজনের উপর আক্রমণ হচ্ছে, সেটাকে বাঁচানোও হতে পারে। আরেকটা জিনিস হলো যে এই যে মঠগুলো তৈরি হচ্ছে, এরা তো ওয়েলদি হয়ে উঠছে আস্তে আস্তে, এদের এখানেও তো টাকা তৈরি হচ্ছে, মানে টাকা আসছে বিভিন্ন জায়গা থেকে, ডোনেশন ইত্যাদি, রাজারা দিচ্ছে, প্যাট্রোনাইজ হচ্ছে। এই যে ওয়েলথটা, এটাকেও তো কোনো সময় দস্যুরা হয়তো আক্রমণ করে সব নিয়ে চলে গেল, এটাও তো প্রোটেকশনের জন্য দরকার পড়বে, এটা প্রোটেকশনের প্রয়োজন পড়লো। ঠগি তখন খুব বেড়ে গেছে, একদম ঠগিদের, এবার এই তো সাধুরা তো ঘুরছে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, এটা তো এক জায়গায় অনেকেই থাকছে না, তখন তাদের প্রোটেকশন। এই করে করে আরেকটা মজার হচ্ছে যে এই কুম্ভ মেলার সময় কারা স্নান করবে আগে, এটা নিয়ে একটা লড়াই হওয়া শুরু হলো। মানে এই যে এই নাগা সন্ন্যাসীরা, এদের রিক্রুটমেন্টটা হয় আখড়ার মাধ্যমে। তো অনেক রকম আখড়া, কেউ কেউ নাম শুনেছে, নিরঞ্জনী আখড়া, অটল আখড়া, হ্যাঁ, নির্বাণী আখড়া, জুনা আখড়া, এরকম বহু আখড়া আছে, প্রায় 52টার মতো আখড়া আছে। এই কে আগে স্নান করবে কুম্ভ মেলার সময়, এটা নিয়ে ঝামেলা, লড়াই আর কি। মানে কারণ কি, কারণ কুম্ভ মেলাতে যে গ্যাদারিংটা হতো তার যে পুরো ট্যাক্সটা সেই সময়কার, এই ট্যাক্সটাই নাগা সন্ন্যাসীদের কাছেই আসতো। ওকে, তো দ্যাটস এ হিউজ ওয়েলথ, দ্যাটস এ হিউজ মানি। এবং যে আগে স্নান করবে তার মানে সে তত বড়, তাহলে পরে তার কাছে ট্যাক্স বেশি আসবে। এটা একটা অর্থনৈতিক কারণ। আচ্ছা, হ্যাঁ, ধার্মিক কারণও কিছু থাকতে পারে, যে আচ্ছা পরে স্নান করা মানে আমি একটু পেছনে পড়ে গেলাম। তো এই নিয়ে লড়াই, সেটা কিন্তু ব্রিটিশ আমল অবধি, ব্রিটিশদের জার্নালেও লেখা আছে, বহু ব্রিটিশ অফিসারদের জার্নালেও লেখা আছে যে কে আগে স্নান করবে এটা নিয়ে, মানে মারা যাচ্ছে, তরবাল দিয়ে কেটে ফেলছে একটা আখড়ার লোক আরেকটা আখড়ার সন্ন্যাসীদেরকে। এবং ব্রিটিশ অফিসাররা পরে একটা ওদের সাথে কথাবার্তা বলে একটা অর্গানাইজ করেছিলেন যে আচ্ছা এবার থেকে পরের প্রতি বছর যখন এরকম একটা নিয়মে প্রথমে নিরঞ্জনী, তারপরে নির্বাণী, তারপরে অটল, এইভাবেই স্নানটা হবে। এখন অনেক অর্গানাইজ, এখন ওই লড়াইটা হয় না, কিন্তু বহুদিন যাবৎ হতো। আকবরের সময় হয়েছে, আকবর লিখেছেন তার আকবরনামাতে হচ্ছে যে কুম্ভমেলায় স্নান করার সময় হতো। তো এই অস্ত্রধারী তৈরি হলো, যেটার
সিগনিফিকেন্সটা আমরা পরে বুঝবো। আর যেই যে টাকা পয়সা তৈরি হচ্ছে, যেটা তুই বললি, এবং এই কুম্ভ মেলা, সেটারও একটা সিগনিফিকেন্স, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে ব্যাংকিং ট্যাঙ্কিং ব্যবসা ট্যাবসা এরা শুরু করেছিল। আরেকটা হলো যে এবার সবাই কিন্তু একদম আশ্রম নিবাসী সন্ন্যাসী নয়, প্রচুর গার্হস্থ্য সন্ন্যাসী তৈরি হলো। অর্থাৎ তারা ওই পন্থাটা বিশ্বাস করে, তারা একটা সাত্ত্বিক জীবনযাপন করে, কিন্তু তারা সংসারে থেকেই করে। এদেরকে গোসাই বলা হতো। গোসাই মানে গোস্বামী আর কি, বাংলায় গোস্বামী, সাউথে গোসাভি, অন্য জায়গায় নর্থ ইন্ডিয়াতে গোসাই, এরকম বলা হতো। গোসাইরাও ছিল। তো এরকম অনেকগুলো ভাগ 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 তৈরি হয়ে গেল, একটা স্ট্রাকচার বা একটা হায়ারার্কি তৈরি হলো এই আমাদের সন্ন্যাসীদের মধ্যে।